ভাবা যায় সত্যজিৎ স্বপ্ন এবার পূরণ হবে আমাদের। আজ কিন্তু সত্যি খুব খুশির দিন। আরে ঠিকই বলেছিস, একসাথে একই দিনে তিনজনের অফার লেটার, ভাবা যায়? কি কাকতালীয় ভাব, হ্যাঁ? সেই ছোটবেলা থেকে একসাথে স্কুলে যাওয়া, খেলাধুলা, পড়াশুনো, তারপরে গিয়ে আমাদের ইঞ্জিনিয়ারিং পাস করা, সব কিছু একসঙ্গে, হ্যাঁ? আর তার মধ্যে দেখ আজকে আমাদের চাকরির অফারটা এলো, সেটাও একই দিনে একসঙ্গে। মানে দেখ, ভাবা যায়? তুই বল, হ্যাঁ ভাবা যায় বল? তবে দুঃখ একটা রয়ে গেল, পোস্টিংটা যদি তিনজনের একই জায়গায় থাকতো 16 কলা পূর্ণ হয়ে যেত। হ্যাঁ তাই না, কত শখ, হ্যাঁ? সবকিছু কি আমাদের মন মর্জি মতো হবে নাকি, হ্যাঁ? কি হতো, দারুণ হতো। বা স্বপ্ন না দেখে বল দেখি পোস্টিংটা কোথায় পেয়েছিস? আমার তো হায়দ্রাবাদ হয়েছে, আর তোর? হয় আমার ওই ব্যাংকক। বাহ, আর বরুণ তোর? আমার চেন্নাই। ওরে ওরে আদর মেরেছিস তো, হ্যাঁ? বাহ। এই প্রসাদ, তোর স্যালারি প্যাকেজ কত রে? আমার ওই মান্থলি 3 লাখ দিচ্ছে। আর তোর? তোর থেকে কম। ইন্টারভিউটা ক্র্যাক করে কি চাকরিটা পেয়েছি, এটাই অনেক। ভঙ্গিমা না করে বল না কত। ওই আড়াই। এই বলুন, তোরটা কত রে? তুই তো ইন্টারভিউটা ভালোই দিয়েছিলিস, আর আমাদের থেকে পড়াশোনা তো তুই ভালো ছিলিস। কত অফার করলো? কি রে, চুপ করে আছিস কেন, বল। আমার মান্থলি 4 lakhs। তুই তো সেই দিয়েছিস রে, হ্যাঁ? দারুন। চাকরি পর আর আমাদের চিনবেই না। কি করলি তুই এটা? তুই অফার লেটারটা ছিলি কেন? বল। চাকরিটা করার জন্য আমার আর বাইরে যাওয়া হবে না রে। ওরাই যা। মানে তুই এত ভালো সুযোগ পাচ্ছিস, আরে আরে চাকরির জন্য তো পড়াশোনা করা, এত কষ্ট করে পড়াশোনা করলি, তাহলে কেন বোকার মতো কাজ করছিস? এরকম সুযোগ তুই কি আর পাবি? হ্যাঁ, জানি পাবো না হয়তো। বাবা মা ছোট থেকে মানুষ করেছে, তাদের এভাবে ফেলে রেখে কি করে চলে যাই? বাবার স্ট্রোক, একটা দিক পড়ে গেছে। মা, তারও হাই সুগার। এই অবস্থায় তাদেরকে কিভাবে ফেলে রেখে আমি চলে যাই? পারবো না, আমি যেতে পারবো না। ছেড়ে যাবি কেন? তাদেরকেও সাথে নিয়ে যা। সেগুলো বালি। বাবা সেই আগেকার দিনের মানুষ, নিজের মাটির গন্ধ ছেড়ে কোথাও যেতেই চাইছেন না। আর বাবা না গেলে মাও কোথাও যাবে না। সেদিন বাবা তো বলেই দিল, যেদিন আমি মরবো সেই দিন না হয় অন্তত দেখতে এসো। তুই বল, এইসব কথা শোনার পর কি আর কোথাও তাদের ছেড়ে যাওয়া যায়? তাহলে এখন কি করবি? কি আর করবো বল, এখানেই থেকে যাব। তাদের তো একটাই কথা,
অল্প কামাও, দিনের শেষে একসাথে বসে হাসি মুখে যেন ডাল ভাতটা খেতে পারি। আমারও তো তাদের ওপর কিছু কর্তব্য বর্তায় বল। তাহলে তাহলে আর কি, কলকাতাতেই থেকে যাব, এখানেই কোনো একটা চাকরি জোগাড় করে নেব, এখানেই সবাইকে নিয়ে সুখে থাকবো। কলকাতায়? তুই কলকাতায় করবি চাকরি? সব কলকারখানাগুলো বন্ধ হতে বসেছে, একটা নতুন কোনো ব্যবসা নেই, চাকরি নেই, কোনো নতুন কোনো ইনভেস্টমেন্ট নেই। তুই কলকাতায় করবি চাকরি? এ তোর এই পড়াশোনার মূল্যটা দেবে এখানে? কি যে বলিস, মিডিয়া চ্যানেলগুলো মনে হয় ঠিক মতো দেখিস না। সরকার ডবল ডবল চাকরি দিচ্ছে, কেন্দ্র সরকার তো কোটি কোটি চাকরি দিচ্ছে। ডবল ইঞ্জিন সরকার হলে তো কোনো কথাই নেই, ঘর থেকে ডেকে ডেকে চাকরি। তাও যদি না থাকে, সব শিল্প তো আছেই। তুই বলো, তুই পারিস বলে। কিরে বরুণ, কেমন আছিস? কতদিন আমাদের দেখা হয় না, তাই এই গ্রুপটা খুললাম। কেমন আছিস বল? একটা BMW 4 হুইলার কিনলাম। এখানে আমি একটা ফ্ল্যাট নিয়েছি। তোরা কবে আসবি আবার? এখন অনেক চাপ, পরে যাব। হুম, তোরা কি আজকালের মধ্যে আসতে পারবি? সবে আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করলাম, 1 লাখ বেরিয়ে গেল রে, এখন যাওয়া চাপ। আমারও হবে না, আগের মাসে শাশুড়ি অপারেশনে 3 লাখ খরচ হয়ে গেল, এখন যাওয়াই যাবে না। ওকে, কেন, কোনো দরকার ছিল? বলুন, আমরা আসছি। হ্যাঁ বলুন, আসছি আমরা। তাহলে তো খুব খুশির খবর। আবার আমরা রানুদার দোকানে চা খেতে যাব, আড্ডা মারবো, ভালোই হবে। কোথায় দেখা করবি বলুন? যেখানে আমরা আড্ডা মারতাম। তোরা এসছিস? ওফ,
কত বছর পর তোদের আবার দেখলাম। আমি না বলে বোঝাতেই পারবো না। সত্যি বলতে আমি যে কতটা খুশি হয়েছি। তা বল, কেমন আছিস? বরুণ, তুই কিন্তু সে আগের মতোই আছিস, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আর তোরা তো পুরো সাহেব হয়ে গেছিস। ধুর, কি যে বলিস তুই। তবে বরুণ, কাজটা কিন্তু তুই একদম ভালো করিস। হ্যাঁ বলুন, মোটেই ভালো করিসনি তুই। আমি আবার কি করলাম? 2 বছর আগে যে কাকু মারা গেছে, একবার তো জানাসনি? ও আচ্ছা, না মানে তখন জানানোর চেষ্টা করেছিলাম, আসলে তুই তোর মেয়েকে স্কুলে ভর্তির জন্য ব্যস্ত ছিলিস, আর বিনয় ওর শাশুড়ি মাকে নিয়ে, তাই আর কি খুলে বলা হয়নি। কি আজব মাইরি তুই। না আসলে আজ সবাই সবার নিজের কাজেই ব্যস্ত। আবার তোরা আমার জন্য টাকা খরচা করে আসবি, তাই আর তোদেরকে বিরক্ত করতে চাইনি রে। এই ক বছরেই পর করে দিলি বলুন। না না, এমন করে বলিস না ভাই। তা যাই হোক, আসার সময় কাকিমাকে খুব বিধ্বস্ত দেখলাম। কিছু কি হয়েছে নাকি? কি আর হবে, বাবা গত হওয়ার পর থেকে মা এরকমই হয়ে আছে রে। তারপর আজকাল আবার সুগারটাও বেড়েছে। কি যে করি। তুই বরং একটা ভালো ডাক্তার দেখা, সব ঠিক হয়ে যাবে। তুই আর কাকিমা বলছিল তুই নাকি নিজেকে ঘরের মধ্যে 4 দেওয়ালে বন্দি করে রেখেছিস। 1 মাস হয়ে গেল তুই নাকি অফিসে যাস না। কি হয়েছে তোর? আসলে আমার কাজটা চলে গেছে রে। 1 মাস না, প্রায় 3 মাস আগে। গত 2 মাস ধরে কাজের বাহানা করে আমি বেরিয়ে যেতাম, এখানে ওখানে অনেক কাজ খুঁজে বেরিয়েছি, হাঁপিয়ে গেছি, কিন্তু ওরকম কাজ আর আমি একটাও পাইনি। তাই নিজেকে একটু সময় দিচ্ছিলাম। বরুণ, তুই এত বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিস? বরুণ, তোর এই পরিস্থিতিতে কথাটা বলা ঠিক হবে কিনা জানি না, তবে এত বয়স হয়ে গেল, বিয়েটা... বিয়ে? কলকাতায় চাকরি মানে জানিস, ওই তো মাইনে 8 থেকে 10,000 টাকা, তাতে আবার ঘর ভাড়া, ইএমআই, মায়ের ওষুধ, সংসার খরচা, এসবের পর আবার নতুন একজনের দায়িত্ব নেওয়া সম্ভব না রে। 10 বছর আগেই আমি তোকে বলেছিলাম এই কলকাতা তোর মেধার যোগ্য সম্মান দেবে না। এখন দেখলি তো সব কিছু কেমন অগোছলো হয়ে গেল। হ্যাঁ, তখন তোরা ঠিকই বলেছিলিস, ওদের কথা শুনলেই হয়তো তখন ভালো হতো। এখানে যখন বেসরকারি সংস্থার কর্মীদের চাকরি চলে যায়, তখন কারোর কোনো মাথা ব্যথা নেই। অথচ দেখ, যখন অযোগ্য সরকারি কর্মচারীদের চাকরি চলে যায়, তখন মিডিয়া, পেপার, নেতা সবার যেন বুক ফেটে যায়। 26,000 শিক্ষকের যখন চাকরি চলে যায়, পেপারে বড় বড় করে হেডলাইন দেয়, কিন্তু রোজ কত বেসরকারি সংস্থার কর্মীদের চাকরি চলে যাচ্ছে, তাদের নিয়ে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। সরকারি চাকরিওয়ালাদের তো মোটা টাকা মাইনে, তার সাথে পেনশন,
গ্র্যাচুইটি, কত সুযোগ সুবিধা। দুদিন ছুটি হলেও বা কামাই হলেও চাকরি চলে যাওয়ার ভয় থাকে না। আর বেসরকারি কোম্পানিতে কথায় কথায় স্যাক। কোনো কোনো কোম্পানিতে তো ইএসআই পিএফ কিচ্ছু নেই। আর বেসরকারি সংস্থাগুলোয় মাইনেও 10-12 হাজার টাকার বেশি নেই। এদের নিয়ে সরকারের কোনো মাথা ব্যথাই নেই। এত ভিক্ষাদান না করে এই বেসরকারি সংস্থার কর্মচারীদের জন্য একটা ন্যূনতম মাইনে তো ধার্য করতে পারে সরকার। করবে না। এখনকার দিনে ন্যূনতম 20 থেকে 30 হাজার টাকা না হলে কি সংসার চলে? মন্দির, মসজিদ, গির্জা বানাতে ব্যস্ত। কেন? ওই টাকা দিয়ে নতুন কর্মসংস্থান তৈরি করা যায় না? একটা নতুন করে সেক্টর 6 তৈরি করা যায় না, যেখানে নতুনরা কাজ পাবে, কর্মসংস্থান তৈরি হবে? না, করবে না। এরা শুধু ধর্মের সুড়সুড়ি দিয়ে একে অপরের সাথে লড়াবে আর নিজেদের ইস্যু মতো বাইরের রাজ্য থেকে লোক ঢোকাবে। কেন? এমন কোনো আইন আনা যায় না যে যখন তখন বেসরকারি কর্মচারীদের স্যাক করা যাবে না? চাকরি থেকে তাড়ানোর আগে তাদেরকে ন্যূনতম সময়টুকু দিতে হবে। আনা যায় না? আর 40-এর ঊর্ধ্বে কে তাকে কাজে নেবে, তার থেকে তো সমস্ত রস নিংড়ে নিয়েছে বিভিন্ন প্রাইভেট কোম্পানি। তাদের জন্য সরকার কিছু করতে পারে না? চাইলে আলবাত পারে, কিন্তু করবে না। রাজনীতিটা আজ একটা ধান্দায় পরিণত হয়েছে। সবাই আসছে শুধু লুটতে, শুধু লুটতে। কেউ আজ নিজের দায়িত্বে এই সমাজটাকে হাতে তুলে দাঁড় করাতে চাইছে না, করছে না। কেউ আজ অন্ন, বস্ত্র, সংস্থান নিয়ে কোনো কথা বলতে চায় না। সবাই চায় ধান্দা, শুধু ধান্দা। আমি তোর কষ্টটা বুঝি বলুন, কিন্তু এসব বিষয়ে তো আমাদের কিছু করার নেই। আমরা নিছক দর্শক মাত্র। আমরা হলাম ভোট দেওয়ার মেশিন। আমাদের কথা কেউ ভাবে না রে। ছাড়, বাদ দে। আসলে এতদিন তো কাউকে কিছু বলতে পারতাম না। তোদের এত দিন পরে দেখে আমি আমার আবেগগুলো চাপতে পারলাম না রে। তা তোরা আছিস কতদিন? এই কালকেই আমি চলে যাবো রে। আসলে বাবার ওই জমিটা, ওইটা তো হয়ে গেল মোটামুটি ফাইনাল। কালকে বেরিয়ে যাচ্ছে আমি। আমিও কাল বাদ পরশু চলে যাব বড়। এসেছিলাম বাবাকে নিতে, আর আমার বাবাও তো তোর বাবার মতো এই শিকড় ছেড়ে আর যেতে চায় না। দেখি আবার কবে আসতে হয়। তার মানে দুজনেই পাকাপাকি ভাবে সুতোটা ছিঁড়তেই এসেছিস। ভালো। তুমি কেন বলছিস বলুন? সেই ছোটবেলা, সেই স্কুল, সেই খেলার মাঠ, একসঙ্গে করা সেই দুষ্টুমি, এগুলো কি এত সহজে ভোলা যায়? তুই অত চিন্তা করছিস কেন বরুণ? আমরা আছি তো সবসময় তোর পাশে। তোর কোনো অসুবিধা হলে বলবি, যখন ডাকবি চলে আসবো আমরা। সত্যি উপকার করবি আমার? হ্যাঁ বরুণ, অবশ্যই। তাহলে তাহলে একটা ছোট্ট উপকার করে দিস আমার। বল, করবি তো? বল না। আসলে আমার তো চাকরিটা চলে গেছে, আমার জমানো টাকা কিছুই নেই রে। আমার মা, যদি পারিস আমার মাকে একটু দেখিস ভাই। আমার মা খুব অসহায়। এভাবে কেন বলছিস? তোর মা মানে তো আমাদেরই মা। হ্যাঁ, আসল চিন্তা করবি। সেই জন্যই তো তোরা আমার ভালো বন্ধু বলেই তো তোদের বললাম, যদি আমার কখনো কিছু হয়ে যায়। বরুণ,
এভাবে বলিস না বলুন।